আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি সাধারণ গণিতের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। কেন most important? একটা অধ্যায় শুধু one and only অধ্যায় যেখানে সবথেকে সহজ একটা পরিসংখ্যান, সেখানে আপনি নিজে ইচ্ছা করতে পারেন। আমি একটা জিনিস যারা পরিসংখ্যান আজকের ক্লাস তো অবশ্যই আগে লাগবেই, আজকের এই সাবজেক্টে এই অধ্যায়টাই পড়ে যান। আর যারা ভালো রেজাল্ট করতেছে তাদেরকেও বলবো যে পরিসংখ্যান চেষ্টা করতে পারেন। যদি আপনি কাজ করতে থাকে সাজেশনগুলো দিয়ে দেবো, বলে দেবো এটাই করতে হবে, কেমন কোয়েশ্চেন আসবে তাও বলে দেবো, যাবতীয় কিছু। অর্থাৎ সিকিউ এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সহ যাবতীয় যে মার্কগুলো বা এমসিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সব বলে দেবো। অর্থাৎ 25 থেকে 28 মার্ক যেগুলো থাকবে আজকে পরিসংখ্যান ক্লাসে আপনারা সবকিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। পরিসংখ্যান কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে গণিত বইটা দেখছেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। পাস করতে চান, ভালো রেজাল্ট করতে চান, সবকিছু আপনার হাতে। সকলকে ধন্যবাদ এই জন্য যে আমরা ইতিমধ্যে 37,000-এরও বেশি সদস্যে পরিণত হয়েছি। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ যে আমরা খুব দ্রুত সময়ে এই অর্জনটা করতে পেরেছি। এখন আমরা 37,000-এরও বেশি সদস্যের পরিবার। আর সব থেকে আজকে বাংলা নববর্ষ, কিন্তু নববর্ষ মানে এইটা কখনো ভুলে যাবেন না। আপনি তারপরে যে জীবনটা কাটান, ভালোভাবে চলুন, এবং কিছু করা যাবে না, এমন কোনো কালচারাল প্রোগ্রাম করা যাবে না, এমন কিছু প্রকাশ করা যাবে না যার জন্য আমার কি কোনো অন্য কথা হিন্দু কথা সেটা কোনো বিষয় না। আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো তাই নিয়ে আসি পরিসংখ্যান অধ্যায় করাবো। যদি আজকে ধরি 25 প্লাস 25 to 28 25 থেকে 28 মার্ক আপনারা অঙ্ক পাবেন। চ্যাপ্টার 17 একদম বেসিক থেকে শুরু করব। অর্থাৎ বইয়ের প্রথম দিকে আপনাদের 16 নম্বরটা দেখেন। নতুন কারিকুলাম যারা ক্লাস 27 সালের পরীক্ষাতে কত মার্ক আসে তারা আমি মনে হয় তাও প্রদান হবে। শেষ পর্যন্ত আছে কোনো টপিক নেই, আসবে পারবো না, শুরু থেকে শেষ পর্যন্ত পারবো। জাস্ট 20 সেকেন্ড মতো ওয়েট করব। আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা? আরেকটা কথা কিন্তু বলে দিয়েছি, আপনারা অবশ্যই জানাবেন কোনটার উপরে আমি ক্লাস করব। আপনি চুপ থাকেন, আমরা ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেখে আপনাদেরকে পড়াচ্ছি। আপনারা সাজেশন অনেক কিছু করব, কোনগুলো করব ইত্যাদি মাঝেও বলবো, এখনো বলবো। তবে প্রথমের দিকে সাজেশন বলে দিই, আপনি যদি এইটা খুব ভালো করে করতে পারেন তাহলে আমি বলে দিলাম 100% আপনি কমন মার্ক পাবেন। কি বোর্ডের নাম বলবো, মুখ মনে রাখবেন। কোন কিটা? ঢাকা বোর্ড 24 ডিবি মানে ঢাকা বোর্ড, হ্যাঁ ঢাকা বোর্ড 23, একটা আছে সিলেট বোর্ড, সিলেট বোর্ড 23। এই তিনটা বোর্ড আপনি যদি করেন যাবতীয় কিছু এটা আছে অলরেডি সাজেশন দিয়েছে, তার ভিতরে এই তিনটা বোর্ডের নামে লেখা আছে। আজকে আমি এইগুলো যাবতীয় কিছু করে দেখাবো। আগের দিন একটা পরিসংখ্যান যখন সাজেশন দিয়েছি তখন জিজ্ঞেস সবাই বলেন উত্তরে আনসার কই, এখন কিন্তু আমি সব করে দেখাবো আপনাদেরকে, বই সহ যাবতীয় কিছু আপনারা পাইবেন। আর এই তিনটা সৃজনশীল যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে হবে, শেষ আবার বলবো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে বলে রাখলাম, তাহলে 25 থেকে 28 মার্ক পাওয়ার আজকে চ্যালেঞ্জ থাকবে আমাদের। ওকে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্লাস কিন্তু অনেক মানুষ দেখতেও আসতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যাদের যেগুলো প্রয়োজন তারা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে বলেন, আমি এখনই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ।
খুবই কম সংখ্যক মানুষ জয়েন হয়েছে। আমি যদি এখন ক্লাস শুরু করে দিই, একটু পরে এসে জিজ্ঞেস করবেন এটা কিভাবে হলো, আরেকবার বলেন। আমি তাদের জন্য আরো 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করব। আপনারা যাতে জয়েন হয়ে যান দ্রুত, ক্লাস কিন্তু শুরু করে দিব, কারোর জন্য বসে থাকবো না। সর্বোচ্চ 20 সেকেন্ডে টাইম থাকবে। আপনারা খুবই চালাক, আপনারা ভাবেন যে যদি কোশ্চেন আপনাদেরকে দিয়ে দিই তাহলে মনে হয় সব থেকে বেটার হয়। কোশ্চেন দেওয়া পসিবিলিটি নেই, এডুকেশন আপনাদেরকে কোশ্চেন দিবে না বা কোনো ধরনের টাকাও নিবে না। আপনারা জাস্ট কি করবেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি জয়েন থাকেন, সেখানে দেখবেন যাবতীয় সাজেশন বা ইত্যাদিগুলো সবকিছু ওখানে পেয়ে যাবেন, ওখানে দেওয়া হয়। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জন্য আপনাদেরকে জয়েন থাকতে হবে যাতে সহজে পান, কারণ পেজে একের অধিক পোস্ট করা হয়। আর বাস্তব একটা পরিপ্রেক্ষিতে যারা আন্দোলন নিয়ে ভাবছেন, আন্দোলন নিয়ে একটা কথা বলে, আন্দোলন করে বা না করে কোনো লাভ নাই। ইটস ওভার নাও। এখন শুধু পড়াশোনা ছাড়া বাকি কোনো উপায় নেই, পড়তে হবে। যাই হোক, এখন মেন কথা আমরা ফিরে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে একটু বলেন, আমি উত্তর দিয়ে কথাটা শুরু করে দেব। যাক, অনেকে এখন জয়েন হয়েছে দেখছি, তাহলে আমরা শুরু করে দিই, কারোর জন্য বসে থেকে তো লাভ নাই। প্রথমে পরিসংখ্যান আছে, পরিসংখ্যানের এখান থেকে সর্বপ্রথম একটা জিনিস আপনাকে বলতে পারি, পরিসংখ্যান কাকে বলে তা দিতে পারি। সর্বপ্রথম একটা সংজ্ঞা দিতে পারে, পরিসংখ্যান কাকে বলে এটা ব্যাখ্যা সহ লিখো। সো এখান থেকে আপনারা সংজ্ঞা একটা সুন্দরভাবে দেওয়া আছে, দেখবেন। সংখ্যাসূচক তথ্যবলী পরিসংখ্যানের কি বলে, উপাত্ত, তাই না? আর সংখ্যাসূচক যে উপাত্তগুলো থাকে এগুলো পরিসংখ্যানের কাঁচামালও বলে থাকে। এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, এখান থেকে দেখবেন। আর পরিসংখ্যান বলতে বুঝাই মনে করেন যেখানে কি করা থাকে বলেন তো, অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তগুলো সুন্দরভাবে সাজানো থাকে বা উপস্থাপন করা থাকে, তাই না? তাকে কি বলতে পারে, পরিসংখ্যান বলতে পারে। বা আরো সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারেন, পড়ে নেবেন, এটা এমসিকিউর জন্য। এখন মেন যে জিনিসটা আমি আসবো, এখান থেকে আপনাদেরকে দেখবেন কোন এক সময় যদি ভুল নাই, বইটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম উপাত্ত দেওয়া থাকে, বা আপনাদের মেন বইতে দেখবেন উদাহরণ 1 নম্বরে উপাত্ত দেওয়া আছে, বিভিন্ন উপাত্ত। এই উপাত্ত থেকে আপনাকে বলবে গণসংখ্যার সারণী তৈরি করতে। সব থেকে বেসিক কনসেপ্ট কি, গণসংখ্যার সারণী। এই জিনিসটা তৈরি করতে যাও অনেকে একটা জিনিস ভুল করে, আজকে আমি সেই ভুলটা ধরিয়ে দেবো আপনাদেরকে। ভুল বলতে না, আসলে সঠিকই করেন, কিন্তু এক একজন এক এক টাইম নিয়ে করেন। কারো 5 মিনিট লাগে, কারো 25 থেকে 30 মিনিট লাগে। সো কোন মিনিটে কিভাবে আপনি করবেন সেটাই শিখিয়ে দেবো। সেটা শেখানোর জন্য আমি ওইটা বলি, দেখেন এর থেকে সহজে আপনি এইদার বা নেইদার কখনোই কি শিখেননি, মানে শিখেনি। এখন প্রথম যে উদাহরণটা আছে, এটা তো সাজিয়ে দিয়ে আছে উপাত্তগুলো। যদি সাজিয়ে বাদে থাকতো, সাজানো বাদে যদি কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে কি করতেন? ওকে, দেখেন আমি একটা জিনিস দেখবো, আমরা প্রথম উদাহরণটাই করব। বইতে যেগুলো আছে আমরা সবগুলো করার চেষ্টা করব। দেখেন আপনাদের বই যদি সাথে থাকে, বইটা একটু খুলে নেন, খুবই বেটার হবে, কারণ আমি আজকে বলেছি যে আমি বই থেকে করাবো। সো বই যার যার আছে বইগুলো একটু খোলা শুরু করেন। উদাহরণ নাম্বার 1 পরিসংখ্যানে আপনারা বের করতে পারেন, সবার বইতে সেম উদাহরণই আছে। আমার জানা মতে আমি যেহেতু 2019 সালে এক্সাম দিয়েছি, এটাই ছিল। সো এখনো পর্যন্ত 26-এ তাই আছে, তার মানে আপনি তো মিডিলেরই স্টুডেন্ট, তাই না? সো আপনি এখানে পাইবেন। ওকে, এখানে আমি দেখছি এই যে আপনার টোটাল দেওয়া আছে 31 দিনের একটা তাপমাত্রা দেওয়া আছে। তাপমাত্রা হয় না দিনে, কোন দিন কত তাপমাত্রা। প্রথমে দেখবেন 14 দেওয়া আছে, 3টা 14 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল 3 দিন পরে, 12 ডিগ্রি ছিল, 13 ডিগ্রি ছিল। এইভাবে কিন্তু আপনাদেরকে কি করা আছে, দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু উলট পালট দেওয়া আছে, কিন্তু আমি সহজে গণসংখ্যার সারণী তৈরি করতে হলে সর্বপ্রথম কি লাগবে আমাকে সেটা মনে রাখতে হবে। একটা সারণী তৈরি করতে হলে আমাকে 4টা জিনিস লাগবে। কি জিনিস? 4টা। প্রথমে আমি কি করব, সর্বপ্রথম আমি পরিসর নির্ণয় করে নেব। কি পরিসর? এখন পরিসর জিনিসটা কি, আপনাকে যখনই সারণী মানে বক্স করতে হবে। এখন দেখেন এই বক্সটা আসলে আপনি কয়টা বক্স টানবেন, উপাত্ততে 31টা দেওয়া আছে, ঠিক আছে, বক্স কয়টা হবে, কিভাবে ভাগ করবেন, এই জিনিসগুলো জানার জন্য আপনাকে কি করতে হবে, সারণীর জন্য প্রথমে পরিসর বের করতে হবে। পরিসর বের করার নিয়ম কি দেখেন, পরিসর সমান সমান ডিরেক্টলি সূত্র লেখা যায়। আপনি ডিরেক্টলি বলতে পারেন পরিসর বিভিন্ন ভাবে লেখে। পরিসর সমান কেউ লেখে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা প্লাস 1, অথবা কেউ লেখে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, যা খুশি লিখতে পারেন। তাহলে বড় সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে যদি প্রথম উদাহরণটা বা বইয়ের দিকে যদি আপনারা তাকান, এখানে দেখবেন সব থেকে বড় সংখ্যা আমরা দেখছি 14 এবং ছোট সংখ্যা কত, 6। তাহলে আমি কি করব, পরিসরের সূত্র লিখবে। দেখেন বড় সংখ্যা, তাহলে সূত্রটা কেমন হয়, আলটিমেটলি বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা কত, 6, এর সাথে কত হবে, প্লাস 1। তাহলে এইটা যদি করি, পরিসর সমান সমান কিন্তু আসলে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। আমি দেখবো যে উপাত্তগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বড়টা মাইনাস সবচেয়ে ছোটটা প্লাস 1 করব। করার পরবর্তীতে আমি এখানে দেখছি কত হচ্ছে 8, 8 এর সাথে 1 যোগ করলে কত হয়, 9 হয়। এখন এই যে 9 পরিসর বের হলো, এখান থেকে আমাকে বের করতে হবে শ্রেণী সংখ্যা কত।
শ্রেণীর সংখ্যা মানে কি ঘর আসলে কয়টা হবে এটা ডিপেন্ড করে শ্রেণীর সংখ্যা বের করার উপর। এখন আপনি তেমন একটা ধরে নেবেন না, মনে করেন যে 21 থেকে 24 ধরলেন, সাপোজ এমন কিছু ধরলেন, তাহলে এখন এই যে পার্থক্যটা কতটুকু ধরবেন, শ্রেণী ব্যবধানটা কতটুকু করে নেবেন, এইটা যদি ইউজুয়ালি দেখবেন পরীক্ষায় আপনাদের বোর্ডের ক্ষেত্রে ইউজুয়ালি বলে দেবো হয় 5 ধরো না হলে 10। আর যদি বলে না দেয়, যদি বলে না দেয় তখন কি করবেন, আমি যে সাজেশনটা দিই, যদি পরিসরের মান 50 এর নিচে হয়, 50 কি বললাম নিচে, লেস দেন মনে করেন যে অ্যানসারটা হবে এটা যদি 50 এর নিচে হয় তাহলে আপনি 5 ধরবেন শ্রেণী ব্যবধান। আর যদি 50 এর উপরে হয়ে যায়, পরিসরের মানটা 50 এর উপরে হলে কত ধরবেন, 10 ধরবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। তবে যদি কেউ অন্য কিছু ধরে তাহলে এটা ধরলে কি সুবিধা হয়, সহজে পাবেন। এখানে তো আমাদের এত দূর নাই, খুব ছোট একটা কিছু আছে, তাহলে এখানে আমি 2 বা 3 ধরতে পারি, কারণ কি খুব ছোট কিছু আছে। যদি আমি 3 ধরি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান 3 ধরে শ্রেণী সংখ্যা কি হবে দেখেন, তাহলে তখন আমি লিখতে পারি শ্রেণী সংখ্যা সমান সমান, শ্রেণী সংখ্যা সমান সমান কি লিখবে, যে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান কত ধরলে 3 ব্যবধান 3, তাহলে 3টা ভাগ করে তার মানে বুঝে এখানে আমার ভাগ কয়টা হবে, 3টা। তবে একটা জিনিস শিখিয়ে দিই, যদি কখনো দেখেন এই মানটা শ্রেণী সংখ্যার মানটা দশমিক আছে, চেষ্টা করছি বাকিগুলো কিভাবে করবেন তাহলে দেখাচ্ছি। এখন দেখেন এই কিন্তু হয়ে গেছে। এখন আমি গণসংখ্যা সারণীটা তৈরি করবো। এই সারণীটা তৈরি করতে যে অনেক একটা জিনিস ভুল করেন, আমি আজকে আপনাদেরকে সেটা শেখাবো। বললাম আমি বলে আপনি মানে কি আপনি লিখে নেন যে এইটা করতে আপনার কিভাবে টাইম গুলো বেশি লাগান, কিন্তু আজকে দেখবেন যে ওই টাইম গুলো বেশি লাগছে না, কারণ কি আমি খুব একটা সহজ টেকনিকে আপনাদেরকে ট্যালি গুলো বসানো শিখাই দেবো। অনেকে জানেন না, আমার জানার মতে 9 ক্লাস স্টুডেন্ট, আমি স্কুল লেভেলে থাকতে জানতাম না, হ্যাঁ পরে জানছি ক্লাস 7 একটা স্যার শিখিয়েছিল তার মাধ্যমে জানছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এর অবশ্য আমি দেখাইছি, যদি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমাকে কি করতে হবে বলেন তো, আচ্ছা তাহলে দেখেন আমাকে 3টা জিনিস করতে হবে। একটা আছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি বা ব্যবধান দুটোই লেখা যায়, শ্রেণী ব্যক্তি লিখতে পারেন বা শ্রেণী ব্যবধান লিখতে পারেন। 2 নম্বরে কি হবে, ট্যালি হবে, বলে ট্যালি। 3 নম্বর ঘরে হবে আছে গণসংখ্যা, আমি সেটা শিখাচ্ছি। মনে রাখতে আমি যেগুলো মুছে দিয়েছি, আমাদের মনে আছে সর্বোচ্চ সংখ্যা কত ছিল 14, সর্বনিম্ন সংখ্যা ছিল 6। তাহলে দেখেন আপনাকে ধরতে হবে, আপনি ধরেছেন ব্যবধান কত 3 করে, 6 থেকে যদি শুরু করেন 6 এর পরবর্তী 6 এর পরে 3টে সংখ্যা কত হয়, অনেকে তো এমন বলেন 6 + 3 করলে 9 হয়, আসলে 6 + 3 করা যাবে না। এই অধ্যায়ে যতদূর থাকবেন, যতক্ষণ আপনি ব্যবধান করবেন হাতের আঙ্গুল গণনা 6 7 8, তাহলে 3 ঘর মানে 6 থেকে 8 কখনো যোগ করবেন, তাহলে কি করতে পারি 6 থেকে আমি কত যাব 8, পরবর্তীতে আবার কত 8 শেষ, এবার কত 9 থেকে কত 9 10 11, তাহলে 9 থেকে আমি কোথায় যাব 11 এ যাব, পরে কত আছে 12, 12 থেকে কত যাব 12 13 14, তাহলে 14 বুঝে যাও। এইটাই আমার নিয়ম, মাথায় রেখে এই জিনিস কিন্তু আপনারা ভুলে গেলে হবে না। আমি বলেছিলাম ঘর কয়টা হবে 3টা, দেখেন এখানে কিন্তু যদি দেখেন 1টা 2টো 3টা এসেছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, দেখেন এইটা 6 থেকে শুরু হয়েছিল 3 ঘর, আমি সহজভাবে দিলাম। এখন যদি আমাকে মনে করেন সবচেয়ে ছোট সংখ্যা থাকতো, বলে দিই সহজ হবে, সবচেয়ে ছোট সংখ্যা মনে করেন আপনার ছিল হচ্ছে 42, সাপোজ 42 মনে করেন যে হয়েছে। এখন এইটা ব্যবধানটা আপনি কত থেকে ধরবেন, ছোট সংখ্যা মনে করেন 10 করে ব্যবধান ধরতে চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে 42 থেকে কি বলতে পারেন 42 43 এভাবে যদি বলেন 42 থেকে 51 লিখতে পারেন। তবে আমি সবচেয়ে সহজভাবে বলি, যদি সেটা দেখেন যে 42 থেকে 46 এর মধ্যে, তাহলে আপনি এক ঘর কম করে ধরেন, অর্থাৎ 41 থেকে ধরেন, 41 থেকে ধরে আপনি কত লিখতে পারেন 50 লিখতে পারেন না। যদি এমন লেখেন আপনার সুবিধা দেখে হবে, পরে ধরে 51 থেকে 60 লিখতে পারবেন, 61 থেকে 70, বারবার আঙুল গুনে গুনে দেখা লাগবে না। অথবা যদি লিখতেন এটা 46 বা 48 বা 47 আছে, সেটা আপনি 46 তে ধরেন, 46 থেকে আপনি পরবর্তী ঘর লিখতে পারেন। এভাবে ইজি আপনি কি সহজভাবে লিখতে পারেন, 46 থেকে 51 লিখতে পারেন, আপনাদের 64 এইভাবে কি সহজভাবে আপনি লিখতে পারেন। ওকে, সমস্যা নেই, আপনার যেটা ছোট আছে সেভাবে ধরে করলেও হবে। এটা আমি যেভাবে বললাম। এখন দেখেন যে মোস্ট যে ভুলটা আপনারা করেন, আমি এটা শিখাই। আপনারা কি করেন দেখেন, অধিকাংশ স্টুডেন্ট, অধিকাংশ মানে অধিকাংশ যে ভুল করেন, আমি যদি ভুল না হয়
আপনারা এইভাবে ট্যালি করতে থাকেন। ওকে, চলে যাবেন। আপনারা যদি টোটাল আমার মতো করে এইভাবে বসাতে থাকেন তাহলে দেখবেন যে আলটিমেটলি এরকম আসছে। এইটাই মনে করেন যে আসবে 13টা, 3 আর এটা আসবে হচ্ছে 11টা। আমি স্বল্পতার জন্য একবার ইয়ে করে দেখাই নিলাম, কিন্তু আপনারা যদি বসেন এরকম আসবে। দেখেন এখানে আমি ট্যালি চিহ্ন পাচ্ছি তাহলে কয়টা? 11টা। তাহলে আমি এখানে 11 লিখবো, এখানে কত? 13 লিখবো, আর নিচে কত পাচ্ছি বলেন তো? 7 পাচ্ছি। তাহলে টোটাল যোগ করে দেখেন, প্রথমে কিন্তু বলে দিয়েছিল 31 দিনের যে গড় তাপমাত্রা সেটা বলছিল। তাহলে সবগুলো যদি যোগ করেন তাহলে কত হয়? 31 হয়। তাহলে মোট কত পেলাম? 31। প্রথমে যা লেখা থাকবে সেটার সাথে যদি আপনার সমান হয় তাহলে মনে করবেন যোগ করে আপনার অ্যানসারটা ঠিক আছে বা আপনি বসানোগুলো ঠিক হয়েছে। যদি একটা কম বেশি হয় তাহলে মাস্ট মনে রাখবেন আপনার কোথাও না কোথাও কি গিয়েছে, কোথাও না কোথাও ভুল গিয়েছে। সো যদি ভুল যায় সেটা আবার কি এক এক করে চেক করবেন যে কোথাও ভুল গিয়েছে। আপনি যখন দাগ দিয়েছেন কেটে কেটে তখন আবার চেক করবেন, দেখবেন। ওকে, অনেকে ক্লাসটা করছেন আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে। আশা করছি আপনাদের টাইমটা আজকে আর লস হবে না। তাহলে খুবই সিম্পল জিনিস দেখলাম। এটা দেওয়ার পরীক্ষায় খুব কম, কিন্তু কম বলতে এই যে প্যাসেজটা যদি আপনি না আঁকাতে পারেন তাহলে তো আপনার ডিরেক্টলি দেশে একটা উপাদান দেওয়া থাকে বেশিরভাগ। উপাদান থেকে এমন ঘর তৈরি নাই করতে পারেন, তাহলে কি করে আপনি গড় নির্ণয় করবেন, কি করে প্রচলিত নির্ণয় করবেন, কিভাবে করবেন? কিচ্ছু পসিবল নেই। তাহলে আমি সারণ নির্ণয় এটা শিখাইছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে সব থেকে বেশি দেয় সেগুলো শিখাবো। এবার আমি দেখবো হচ্ছে গড় নির্ণয়, কি গড় কিভাবে নির্ণয় করে। এবার টার্গেট হচ্ছে গড়। দেখেন গড় নির্ণয় কিভাবে করে। গড় নির্ণয়ের জন্য সাপোজ মনে করেন আপনাকে একটা বক্স দেওয়া আছে। বক্সটা আমি একটা বক্স তুলে নিই, আপনাদের বই থেকেই দেখাই তাহলে অনেক বেটার হবে। এই যে 3 নম্বর উদাহরণটা দেওয়া আছে 46 থেকে 50 এর যে বক্সটা আছে সেখান থেকেই করি। বক্সে যদি ভুল না হয় দেখবেন একটা শ্রেণী ব্যক্তি লেখা আছে বা শ্রেণী ব্যবধান দেখবেন এমন লেখা থাকে শ্রেণী ব্যক্তি, এটা পরীক্ষা দেওয়া থাকবে এরকম। আর যদি কিভাবে ওইভাবে থাকে এমন গ্রহণ করতে হয় সেটা তুমি শেখালেনি। শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, এখান থেকে আপনি কি নির্ণয় করতে পারেন দেখেন। আরেকটা জিনিস দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি, আরেকটা জিনিস দেওয়া আছে গণসংখ্যা। গণসংখ্যাও দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দুইটাই দেওয়া আছে। এখন আপনার যে জিনিসটা লাগবে দেখেন, যদি আপনি গড় নির্ণয় করতে হয় এখান থেকে নতুন একটা জিনিস লিখতে হবে মধ্যমান বা শ্রেণী মধ্যমান বলে এটাকে। মধ্যমান জিনিসটা আমাকে বের করতে হবে। মধ্যমান কি এটা আমি শিখাচ্ছি। এই দুইটা জিনিস এক্সামে দেখবেন দেওয়া থাকবে। বা উদাহরণ 3 এর দিকে যদি তাকান, এই দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এইভাবে দেওয়া আছে 46 থেকে 50 5, মানে আড়াআড়ি দেওয়া আছে, আমি লম্বাই লম্বাই লিখছি, সে একই হলো বিষয়টা। তাহলে দেখেন এইভাবে দেওয়া আছে 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। তাহলে দেখেন এই পাঁচটায় কিন্তু আমার এখানে দেওয়া আছে। শুধু এইটা না, এর সাথে কি দেওয়া আছে বলেন তো? এই গণসংখ্যার মানগুলো দেওয়া আছে। গণসংখ্যার মান দেওয়া আছে 5 10 20 15 10। প্রথমে 5 দেওয়া আছে 10 20 15 10, 5 10 20 15 10। यस, আমি ঠিক লিখেছি। তাহলে প্রত্যেকটা ঘরের দেখবেন এরকম কি দেওয়া আছে, মানও দেওয়া আছে। তাহলে এগুলো আপনারা সুন্দর করে স্কেল দিয়ে টানবেন। আপনারা তো আবার ডিজাইন করেন, ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, আলাদা কোনো নাম্বার নেই, টানলেই হলো। তো দেখেন এই মানগুলো দেওয়া আছে। আমি নতুন একটা জিনিস লিখেছি, সেটা নাম হচ্ছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানটা করতে হলে আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে ক্যালকুলেটর নিবেন। ক্যালকুলেটর কেমন হতে পারে, ক্যালকুলেটর অ্যালাউ করবে কোনটা করবে না এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। আপনারা যেগুলো ইউজ করেন সবগুলোই করবে, সহজতা ভয় পাওয়ার দরকার নেই। এই দেখেন ক্যালকুলেটর নিবেন, নিয়ে এই যে নিম্নমান আর উচ্চ মান করে ভাগ করেন। তাহলে এখানে সিলেবাস দেখেন 46 আর 50। আমি কি করব? 46 প্লাস 50 সমান দেব, তারপরে 2 দিয়ে ভাগ করে দেব। আর আমার টোটাল হচ্ছে ভাগ করে যদি দিয়ে এই 48 কি আসলে নেই। এখন নেক্সট আছে 51 55। ক্যালকুলেটর বলেন 51 প্লাস 55 যোগ করে 2 দিয়ে ভাগ করেন, কত আসলো? 53। এখন কথা হচ্ছে প্রত্যেকটা এইভাবে যোগ করতে করতে যাবেন, এত টাইম দেওয়ার দরকার নেই। প্রথম যখন আপনি যোগ করে দেখলেন একটা ভাগ করে 48 পেয়েছেন, আপনি জানেন যে পার্থক্য কত
48 তে 50 এর মধ্যে সংখ্যা কয়টা? 5টা। তাহলে কি করবেন, এর সাথে 5 যোগ করতে করতে 48 যোগ 5 53। তাহলে আপনি কি করতে পারেন, এই 53 যোগ 5 করতে পারেন 58, এইভাবে করতে করতে কিন্তু চলে যেতে পারেন 58 63 68। আপনি যোগ করে দুইটা ভাগ করে দেখেন তাও আসে। কিন্তু আমাকে দুই সেট যেহেতু পরিসংখ্যান করতে হবে, তাহলে কি একটু কড়া নিয়মগুলো জানতে হবে, শর্ট ট্রিক্স গুলো জানতে হবে। প্রথমে যেমন পরিসংখ্যানে আমি যখন সারণী তৈরি করলাম, একটা নতুন নিয়ম শিখালাম সহজে, এটার ক্ষেত্রেও কি আপনাকে এটা জানতে হবে। মনে রাখবেন, শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, আর গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? fi দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম, fi আর xi। তাহলে আপনাকে গাণিতিক গড় নির্ণয় করতে হলে আরেকটা ঘর লাগবে, এটার নাম হবে fi xi। এখানে fi xi বলতে কি বোঝায়? দেখেন, fi আর xi কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখেন 48 আর 5 আছে, তাহলে আপনি যদি 48 গুণ 5 সব ক্যালকুলেটরে করবেন, কোনো প্যারা নেই। যদি গুণ করেন তাহলে কত হলো? 240। 10 দিয়ে যদি করেন 530, 20 দিয়ে যদি করেন ওর ডাবল হবে, অর্থাৎ কত হয়? 1160 মনে হয়। তারপর আমরা করতে দেখি 58 গুণ 20 1160। তাহলে কিন্তু আপনারা ক্যালকুলেটর দিয়ে এগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারছেন। 15 গুণ 63 গুণতে ক্যালকুলেটর করতে পারেন, পারেন এমন থেকে মেবি নাই। 945 পরে কত আছে? 10 দিয়ে যদি করেন 680। তাহলে এবার আমার কাজটা কি, সব এই মানগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখেন কত হয়েছিল আপনার 680 প্লাস 945 প্লাস 1160 প্লাস 530 প্লাস 240, সবগুলো যোগ করবেন, করে যে মানটা হবে 3555, অর্থাৎ এই মানটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে টোটাল কত মান আমি লিখছি, এখানে মোট দিয়ে লিখবেন। দেখেন মোট দিয়ে টোটাল হয়েছে 3555। এটা কিন্তু আমার পুরো টোটাল fi xi এর যে যোগফলটা সে মানটা পেয়েছি। এখন আমি দেখব গণসংখ্যা টোটাল আমার কয়টা আছে, এটাও দেখতে হবে। 15 15 আর 20 কত হয়? 35 50 60টা। তাহলে টোটাল আমার n এর মান কয়টা আছে আমি দেখছি 60। এখন আপনি গড় সমান সমান কি জানেন বলতে পারবেন? গড় সমান সমান সবচেয়ে সহজ সূত্র, এই যে fi xi এর মান যে মানটা আসলে এই মানকেই গণসংখ্যাতে ভাগ করতে হবে, করলে যেটা হবে সেটাই আমার গাণিতিক গড়ের কিন্তু অ্যানসার বেরিয়ে গেল। অর্থাৎ কি আমি কি বললাম, গড় সমান সমান ডিরেক্টলি আপনারা লিখতে পারেন। আমার জানা আমাদের এদিকেও দেখা যাচ্ছে গড় সমান দেখেন সামেশন fi xi ডিভাইডেড বাই n। fi xi বলতে কি যে এইটাই সামেশন fi xi এর মান। তাহলে 355 ডিভাইডেড বাই 60। একটা জিনিস মাথায় রাখবেন, অ্যানসার কিন্তু এই অধ্যায় মানে বেশিরভাগ অ্যানসার কিসে আসবে? দশমিক আসবে, ভয় পাওয়ার দরকার নেই। তাহলে অ্যানসার কত এসে 59.5। এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত কিসের মান? 59.25 আর কি। এটা আমার কাঙ্ক্ষিত গাণিতিক গড়ের মান। যদি আপনাকে গাণিতিক গড় বলে, আপনাকে তুলে এইভাবে করতে হবে। যদি কেউ না বুঝেন কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি কি এটা অবশ্যই দেখিয়ে দেব। মনোযোগ দিয়ে যারা ক্লাস করছেন অবশ্যই ধন্যবাদ। সেট ফাংশনের উপর ক্লাস চাই, ওকে আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাস যেহেতু একজন বলেছে সেট ফাংশনের উপরে, আরো যদি কারো দু একজনের সমস্যা থাকে বলেন সেট ফাংশনের উপরে, তাহলে পরবর্তী ক্লাসটা সেট ফাংশনের উপরেই হবে। যার উপরে বলবেন সেই উপরে ক্লাসটা হবে। আর এখনকার ক্লাসগুলো এমন হবে, এক ক্লাসে যাবতীয় বেসিক টু পুরো দেখাই দেবো। কারণ কি আপনাদের এখন অনেক আছেন কেউ কিছু করেননি, তাদের জন্য কথা ভেবেও আমি শুরু থেকে শেষ পর্যন্ত করাবো, যাতে সবগুলো পারেন। একটা দেখাবো আর একটা দেখাবো না, এরকম হবে না। যেমন আজকে পরিসংখ্যান পুরোটা চলবে, আপনার নেক্সট দিনও আমরা সেট ফাংশনের উপরে ক্লাসটা নেবো ইনশাআল্লাহ, বেসিক টু পুরো, যেগুলো এক্সামে আসে। একটা সৃজনশীলের বাকিগুলো করাবো না, এরকম না। ওকে, গাণিতিক গড় গেল। এখন আমাকে যদি বলতো পরীক্ষায় প্রচুরক নির্ণয় করো, প্রচুরকও করতে পারে খুব ইজিলি, একটা থেকে আরো করতে পারে। আমি সহজ কনসেপ্ট বাই কনসেপ্ট করে যাওয়ার চেষ্টা করছি। প্রচুরকের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় কিছু জিনিস লাগেই না, কিছু জিনিস লাগে না বলতে fi xi সবার দরকারই নেই। বক্স মনে করেন এইটুকুনি দেওয়া আছে, আমার কি কি দেওয়া আছে? এই যে গণসংখ্যা আর মনে করেন শ্রেণী ব্যক্তি, যেটা আমি করলাম, তাই না? আচ্ছা, প্রচুরকের আগে একটা জিনিস করে নি, যেহেতু আরেকটা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সেটা করে নি, তারপরে এটা করছি। একটা জিনিস করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। গড়ই এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, তবে এক্সামে এটা অনেক দেয়। আপনারা তো অনেকে কোনটা অনুমিত গড় ধরতে হবে তাই জানেন না। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অনেকেই হয়েছে এর মানটাই ধরতে পারেন না, করবেন কি করে সেটা শিখিয়ে দিছি। এক চান্স এর মান ধরে পারবেন, ক্যাচআপ করবেন, জাস্ট দেখবেন আর রিভাইজন করবেন, এইটাই অনুমিত গড় ধরে দিবেন। কিভাবে ধরবেন? জাস্ট গণসংখ্যার দিকে তাকাবেন, সবচেয়ে বড় গণসংখ্যা কোথায় আছে সেটা ধরে ফেলেন। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 5 10 20 15 10 গুনতে তো পারেন, তাই না? এইটা তাহলে এই দেখেন সবচেয়ে বড় গণসংখ্যা 20। তাহলে 20 এর সোজাসুজি যেই ঘরে x এর মানটা আছে 58, এইটাই হবে হচ্ছে এর মান। তাহলে এই সমান কত? 58। কিভাবে শিখবেন? উপরতে বাদ দেবো, নিচেরতে বাদ দেবো, মাঝখান ধরবো, এমন ধরার আমার টাইম নাই। যেটা বড় গণসংখ্যা আমি সেটাই ধরবো, সেটা যদি লাস্ট লাইনে থাকে লাস্ট লাইনে ধরবো, সোজা কথা। অ্যানসার কোনো ভুল যাবে না, দেখবেন। অনেকে বাদ দেখে উপর তো দুটো বাদ দেয়, কিন্তু দুটো বাদ দেয়,
যখন 6টা সংখ্যা থাকে তখন গণনা ধরবেন, তাই না? অত দরকার নেই। তাহলে কি করবেন, এর মান এটা। এখানে নতুন একটা জিনিস লাগে, এটাকে বলে ধাপ বিচ্যুতি লাগে। কি বলে? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি না, এটা ইউআই সমান সমান লেখা হয়। ইউআই সমান সমান জিনিসটা আসলে কি দাঁড়ায়, এমন সূত্রটা এরকম যায় xi মাইনাস a ডিভাইডেড বাই h। এখন xi কি, xi বলতে দেখেন শ্রেণীর মধ্যমানের মান, আর এই মানে আপনি যে মানটা ধরেছেন সেই মানটা বিয়োগ করবেন, করে নিয়ে এই ব্যবধান যত তত দিয়ে ভাগ করতে হয়, কইলে আপনার অ্যানসার আসে। তবে আমি সহজভাবে বলে দিই, আপনার এত বসিয়ে করার কোনো প্রয়োজন নাই। যেইটা আপনি অনুমিত ঘরটা ধরবেন, এই ঘরে সোজাসুজি এই মানটাই 0 দিয়ে দেবেন। কত? 0। আর উপরে যখন উঠবেন তখন কি হবে, উপরে উঠবেন আর একটা কি করবেন, নিচে নামবেন। আপনার 0 হবে। কেন 0 হবে, আমি যদি ক্যালকুলেটর আপনাদেরকে দেখাই একটু, দেখেন আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। সরি একটু পড়ে গেছে। দেখেন যদি ক্যালকুলেটর ইউজ করেন, আমি যে সূত্র বসাইছি x এর মানটা কত, 58 না? 58 দাঁড়ান এইভাবে দিলে নি, 58 মাইনাস এর মান কত আবার দেখেন তো, 58 ডিভাইডেড বাই আপনার ব্যবধান কত ধরছিলেন 5 করে না, তাহলে 5 তাহলে ভাগ করেন, মান দেখেন 0 হয়ে গেছে। তাহলে কি জি আরো ঘর আছে -2, আর নিচে নামে, উপরে উঠলে মাইনাস, নিচে নামলে প্লাস, তাহলে 1 2 আরো যদি থাকতো আরো আমি বসাতাম 2 3 4 এভাবে বসাতাম। এবার বসে আমার মেইন কাজটা করতে হবে এটা। পরে আরেক লাইন লাগবে fi ui লাগবে, এখানে কি লাগবে, fi আর ui লাগবে। এখন fi কি ui কি এই জিনিসটা আমাকে জানতে হবে। -1 -1 এ লিখে +15 +15 +20 +20 যদি লেখেন দেখবেন 24 এসেছে। তো আমার মান কত এসেছে, 24 চলে এসেছে, তাই না? এই যে 24 কিন্তু মান চলে এসেছে। এবার আমাকে জাস্ট সূত্রটা বসিয়ে দিলেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা হয়ে যাবে। সূত্রটা কি, a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই কোনটা যাবে, n ইনটু h। এখন যদি আপনি করেন তাহলে কিন্তু মান বেড়ে যাবে। n মানে কত, 60। তাই দেখি সামেশন fi ui এর মান, আর h তো বুঝিনি পার্থক্য কত। তাহলে যদি প্রত্যেকটা মান বসান, এর মান কত ধরছিলেন, 58 ধরছিলেন, তাহলে প্লাস সামেশন fi ui এর মান কত, 24, n এর মান কত, 60, আর h এর মান কত, কত দিয়ে হচ্ছে 5 না, 5 ঘর দেখছেন পার্থক্য। তাহলে প্রত্যেকটা মান যদি বসান, আপনি যদি সেখানে কি করেন, ক্যালকুলেটরে যদি আবার তুলতে পারেন, তাহলে কিন্তু অ্যানসারটা বেরিয়ে যাবে। তাহলে আপনি কি করে দেখেন, 58 প্লাস একবারে ডিরেক্ট করতে পারেন। আমি একটা জিনিস বলি, পরীক্ষায় যেহেতু fx es যে ক্যালকুলেটর অর্থাৎ fx 100 es হতে পারে, 999 es হতে পারে, es প্লাস হতে পারে, এগুলো যেহেতু এলাও, এগুলো নিয়ে যাবেন। তাহলে দেখবেন এই উপর নিচে দেখেন ডিরেক্ট একটা অপশন আছে এরকম, অর্থাৎ উপরেও এরকম লিখতে পারবেন, নিচেও লিখতে পারবেন, এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। বুঝছেন? খুব সহজে কিন্তু এই জিনিসটা লেখা যায়। তাহলে কিভাবে করতে হবে দেখেন, 58 দিতে পারেন, 58 দিতে পারেন, পরবর্তীতে আর কি দেবেন দেখেন 58 প্লাস, দেখেন উপরে কত আছে, এই দেখেন ডাইরেক্ট এই বাটন কিন্তু চলে আসে, 24 ডিভাইডেড বাই 60 গুণ h এর মান কত, 5। যদি আপনি টেপেন ডাইরেক্টলি মান কত চলে আসবে, যে মানটা আসবে এটাই কি আসবে, আমার সংক্ষিপ্ত পদ্ধতি করেন মান। তাহলে যদি টোটাল করে দেখেন মান আসছে, আপনি যদি, আমি যদি ভুল না হই, তাহলে আপনি মান চলে আসবে দেখবেন। আর সেখানে আপনি কাটাকাটি করেও বের করতে পারেন, ডাইরেক্টলি একবারও হয়, দেখেন 5 দিয়ে করলে 12 হয়, 12 গুণে 24, 60 মান আসে। এইটাই আমার বেরিয়ে গেল কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিন্তু হয়ে গেল। বা ডাইরেক্টলি ক্যালকুলেটরে করে দিলেও হবে। অনেকে জিজ্ঞেস করে আমি ডাইরেক্টলি ক্যালকুলেটরে করলে হবে, হ্যাঁ হবে, আমি তো বসিয়েই করলাম, তাই না? আমার মান অন্য কিছু এসেছে, দেখেন এই যে মানটা করলাম ডাইরেক্টলি বসিয়ে করেছি না, আমি জানি না ক্যামেরা ঠিক ধরা পাচ্ছে কিনা, সেম টু সেম 60 মানে এসেছে না, তাহলে কি আমি তো একবারই করলাম, একবারে করলেও নাম্বার পুরো 4 পাইবেন। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিন্তু নির্ণয় হয়ে গেল। এইটা যদি কেউ না বুঝেন কমেন্টে জানাবেন। আচ্ছা, একজন লিখেছেন আমার নাম অপূর্ব, আম্মুর আইডি, ডাজন্ট ম্যাটার, আপনি যার খুশি তার আইডি দিয়ে ক্লাস করতে পারেন, এই জন্য কোনো সমস্যা নেই। কি বলেছে, কিছুই, মুমিন আহমেদ ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে লিখেছেন কিছুই বুঝি না, আমি কিন্তু একদম বেসিক থেকে বোঝাচ্ছি, বেসিক থেকে বোঝানোর ট্রাই করেন, এগুলো বুঝতে থাকেন। আর পরবর্তী দিন যেহেতু আপনারা চেয়েছেন কোন ক্লাস নিতে, সেট অফ ফাংশন, আমি সেট ফাংশনের বেসিক থেকে একদম পুরো ক্লাসটা নেব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা প্রিভিয়াস দেখতে পারেননি, প্রিভিয়াস গুলো রেকর্ডেড ক্লাস অলরেডি থেকে যাবে, এগুলো আপনারা দেখে নিন। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির মান নির্ণয় কিন্তু হয়ে গেল। একটা বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে সবগুলো পারে না, আপনাদের জন্য সুবিধা হয়, সুবিধা করার জন্য আমি করছি। এখন আমি একটা জিনিস দেখাবো, খুবই সহজ বা মোস্ট সহজ চোখ বলতে পারেন এমন একটা জিনিস, সেটা হচ্ছে প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ের মতো সহজ কোনো কিছু নাই, সব থেকে সহজ হচ্ছে প্রচুরক নির্ণয়।
তাহলে প্রচুরক নির্ণয়টা আপনারা কিভাবে করবেন, এই আছে মেন কথা, বলবেন প্রচুরক নির্ণয়। এখন দেখেন প্রচুরক নির্ণয় করতে হলে আমাকে ফার্স্ট দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে আমি করব প্রচুরক নির্ণয়, প্রচুরক। ওকে, এখন দেখেন আমার কিন্তু শ্রেণী মধ্যমানের কোনো প্রয়োজন নাই। এই দেখেন পরীক্ষায় এই দুটো দেওয়া থাকে না, জাস্ট এটা কিন্তু আপাতত আমার প্রয়োজন নাই, এই দুটো দেওয়া থাকে, শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকে। আমাকে যদি প্রচুরক নির্ণয় করতে হয়, সব থেকে সহজ কি বললাম, প্রচুরক। সর্বপ্রথম আমাকে জানতে হবে প্রচুরক নির্ণয়ের সূত্রটা আসলে কি। প্রচুরক নির্ণয় সমান আমরা লিখতে পারি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণ H। এই জিনিসটা কিন্তু আছে প্রচুরক নির্ণয়ের সূত্র। এখন L কি, F1 কি, H কি, এগুলো আমাকে জাস্ট জানতে হবে। ফার্স্টে আমাকে দেখতে হবে সবচেয়ে বড় গণসংখ্যা কত, সবচেয়ে বড় গণসংখ্যা। একটু আগে আমরা বললাম বড় গণসংখ্যা খুঁজলাম, কত আসছে 20 না, এই যে 20 মানে কি সবচেয়ে বেশি বার 56 থেকে 60 যে সংখ্যাগুলো আছে সেইগুলো আছে, অর্থাৎ প্রচুরক শ্রেণী আমার কোনটা হবে, এইটা কিন্তু আমার আলটিমেটলি কি দাঁড়াবে, প্রচুরক শ্রেণী। এইটা আমার দাঁড়ালো প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী যদি 56 তে 60 হয়, আপনার এল এর মানটা কোনটা হবে, যেই শ্রেণীতে প্রচুরক বা যে কোনো জিনিস অবস্থিত। সাপোজ মানে কারণ মধ্যক বলেছে, তাহলে মধ্যক শ্রেণী যেটা অবস্থিত, এই মানে সবচেয়ে নিম্ন মানটা, নিম্ন মান কত, 56 60 মধ্যে ছোট কোন মানটা বা প্রথম মান কোনটা, 56। তাহলে এল এর মান অলওয়েজ কত হবে, সেই মানটা। তাহলে এল সমান সমান আমি লিখতে পারি 56। এখন আমার আরেকটা নতুন জিনিস আছে F1। F1 জিনিসটা কি, F1 তো ইজি। F1 বলতে বোঝায় যে দেখেন এই ঘরটা ছিল না গণসংখ্যা, এই ঘরের গণসংখ্যা থেকে আগের ঘরের গণসংখ্যা বিয়োগ করে। প্রচুরক শ্রেণী যে গণসংখ্যা তার থেকে আগের শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো আমি, 20 মাইনাস 10। আর F2 জিনিসটা কি, F2 বলতে এই যে 20 এর থেকে পরের শ্রেণীটা বিয়োগ করতে হবে। তাহলে কি করবেন, 20 মাইনাস 15 যদি করেন, এটি সমান সমান 10, এটি সমান সমান 5। মনে রাখার একটা ওয়ে বলি, 1 মানে কি, 1 মানে আগে, 2 মানে কি, 2 মানে পরে। তাহলে যেহেতু F1 মানে আগে, তাহলে এইটা থেকে এটা যখন বিয়োগ করবেন তখন F1 আগে, আর এটা থেকে এটা যখন বিয়োগ করবেন তখন F2 মানে কি পরে। তাহলে আগে আর পরে এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারেন, প্রচুরক নির্ণয় কি হয়ে গেল। এখন কি করবেন, এইচ এর মান তো জানেনই, কত পার্থক্য কত করে হচ্ছে, এই সমান আমরা তো লিখতেই পারি কত, 5। কারণ কি 5 করে পার্থক্য যাচ্ছে, আবার মানগুলো জাস্ট বসান। কত বসাবেন, এল এর মান কত বের হলো 56 প্লাস F1 এর মান বেরিয়েছে কত 10, 10 প্লাস 5 গুণ 5। এই মানটা যদি আপনি করতে পারেন, অর্থাৎ ডিরেক্টলি যে ধরনের ক্যালকুলেটর আছে করতে পারেন, যাদের অন্য ক্যালকুলেটর আছে তারা এইটা 10 ডিভাইডেড বাই 15 গুণ 5 করে নেবেন, করে নিয়ে 56 যোগ করবেন। আর এই ক্যালকুলেটর থাকলে সুবিধা আছে, ডিরেক্টলি করা যায়। দেখেন 56 প্লাস 2 পরে আমি 10 10 এ দিব, নিচে কত আছে দেখেন 10 প্লাস 5 আছে, 10 প্লাস 5 এ লিখব, গুণ দিয়ে 5 আছে 5 দিব। যদি পুরোটা করেন তাহলে আমাকে যে आंसरটা আসবে এটাই কি হবে, প্রচুর। তাহলে আমি বুঝবো যে প্রচুরকের মানটা এমনই আসবে। তাহলে দেখেন আপনাদের কাটাকাটি করেও করতে পারেন, এটা 15 হয় 5 হয়, তাহলে যদি 5 থেকে 5 কাটেন 3 হয়, 3 ভাগ করলে 3 পয়েন্ট সামথিং আসে। তাহলে টোটাল आंसर কত আসে, 59.3333। এই দুই তিনটা লিখবেন, লিখে বিরাই লিখে দিবেন। তাহলে এইটাই কি বের হলো আমার প্রচুরকের মান। তাহলে প্রচুরকের মান নির্ণয় কিন্তু শেষ। এইটাই সবথেকে সহজ। প্রচুরকের মান মাঝে মাঝে আবার দেখি খ কতে দিলে তো ঈদ মুবারক, আর যদি অন্য কোনো জায়গায় দেয় কতেও দিয়ে দেয় কোনো কোনো সময়। কারণ কি সবচেয়ে সহজ নির্ণয়টা হচ্ছে প্রচুরক নির্ণয়। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছেন। দেখেন প্রচুরক নির্ণয় কোনো সমস্যা হলে বলেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রচুরক নির্ণয় শেষ। এখন আমি দেখাবো আর বাকি কি আছে, গাণিতিক গড় শেষ, সংক্ষিপ্ত পদ্ধতি গড় শেষ, প্রচুরক শেষ, কি আছে, মধ্যক নির্ণয় আছে। মধ্যক নির্ণয় অনেকে ভুল করেন, মধ্যক নির্ণয় আজকে করবেন, ইনশাআল্লাহ ভুল হবে না। না মানে না, দন্ত নয় আকারে না। সো আমি এখন কি করব, মধ্যক নির্ণয় করব। ওকে, তাই আমি এই বোর্ডটা একটু ক্লিন করে নিই, না হলে আপনাদেরকে বুঝতে কি হবে, অসুবিধা হবে। যাতে আপনারা না বুঝতে পারলে তো লাভ নেই, তাই না। সো দেখেন এখানে গণসংখ্যার মান তো দেওয়াই থাকবে, গণসংখ্যা শ্রেণী ব্যবধান অলওয়েজ কি থাকবে, আপনাদেরকে দেওয়াই থাকবে, প্রোভাইড করবেই করবে। সো আমাকে যে জিনিসটা করতে হবে, মানে একটু মুছে ঠিক করে লিখে দিন, নাহলে আপনারা বুঝবেন না। যাই হোক, দেখেন এই মানগুলো কিন্তু আপনার দেওয়া থাকবে। কোন মানগুলো, এখানে কত আছে 56 থেকে 60 আছে। আর যদি এখানে যদি আমরা দেখতাম 10 20 15 10 এরকম ছিল, আমি যদি ভুল না এই যদি না দিয়ে প্রথম যে আমরা করেছিলাম, অর্থাৎ বিভিন্ন সংখ্যা ছিল 12 11 14 ভাবে দেওয়া ছিল, সেখান থেকে কিন্তু সাধারণ তৈরি করে করতাম। এই ক্ষেত্রে আমাকে কি মনে রাখতে হবে, মধ্যক নির্ণয় করতে হলে আমাকে মধ্যমানও লাগবে। এখন শ্রেণী মধ্যমান কিভাবে করতে হয় আমরা কিন্তু জানি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ।
এর আগেও করছিলাম, কিন্তু আমরা মুছে দিয়েছি, এই জন্য আমার আর প্রয়োজন নাই, তাই কিন্তু এখন লাগছে। তাহলে আমার মনে যদি ভুল না হয় তাহলে এরকমই ছিল 68, তাহলে এই মানগুলো ছিল। এবার শুধু শ্রেণী মধ্যমান করতে হলে নতুন একটা জিনিস লাগবে, এটা বলে ক্রমযোজিত গণসংখ্যা। কি বলে? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই যে ক্রমযোজিত গণসংখ্যা মনে থাকবে, এই জিনিসটা কিন্তু আমার এখানে লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। আপনার এখানে ক্রমযোজিত গণসংখ্যা থেকে কিন্তু প্রচুরক শ্রেণী কোনটা আমি নির্ণয় করতে পারবো। এখন আমার মেইন টার্গেট কি? ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় একটা ওয়ে দেখে দিই। দেখেন, ক্রমযোজিত গণসংখ্যা বের করার একটা নিয়ম হচ্ছে, যেহেতু আমি আগে মধ্যক নির্ণয় করছি সেখানে মধ্যক লিখে দিই, না হলে সবাই আবার প্রচুর ভুলবে না। এটার নাম কি? মধ্যক। ওকে, এখন দেখেন আমার ফার্স্টে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। কিভাবে করবেন? এই গণসংখ্যার প্রথমে যা আছে প্রথম ঘরেরটা প্রথম ঘরে বসিয়ে দেন। কত হলো? 5। এবার এই প্রথম ঘরের সংখ্যার সাথে পরবর্তী ঘরের গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে 5 যোগ 10 যদি করেন, ক্যালকুলেটর ইউজ করতে পারেন, কত হয়? 15। এবার যে 15 রয়েছে না, 15 এর সাথে পরবর্তী ঘরের সংখ্যা যোগ করেন, তাহলে কত হয়? 35। 35 এর সাথে আবার পরবর্তী ঘরের সংখ্যা যোগ করেন, তাহলে কত হলো? 50। 50 এর সাথে আবার পরবর্তী ঘরের সংখ্যা যোগ করেন, 50 যোগ 10 করলে কত হয়? 60। দেখবেন এই শেষ ঘরের আর টোটাল যদি গণসংখ্যাগুলো যোগ করেন মান কি আসবে? সেম আসবে। যদি না আসে ভাববেন ভুল হয়েছে, মানে ভুল হয়েছে, আবার কি করবেন? সংশোধন করে নেবেন। এখন দেখেন আমাকে বুঝতে হবে এই মধ্যকটা কি। মধ্যক বলতে মিডিল কোন একটা মান। মিডিল মানটা কিভাবে বুঝবো? আমি টোটাল দেখছি 60টা সংখ্যা আছে, আমি গণসংখ্যা করে নিয়েছি। এখন আমাকে n/2 এর মান বের করে নিতে হয়। n/2 জিনিসটা কি? এই যে গণসংখ্যার মান যেটা হয় এটা সমান সমান কি আসলে n না? তাহলে দেখেন এই 60/2 করব, করলে কত হয়? 30। আমি দেখব 30 কোন ঘরে অবস্থিত, সেই ঘরটা হবে মধ্যকের মান। কিভাবে বুঝবো? ক্রমযোজিত গণসংখ্যার দিকে তাকাবেন। এবার ক্রমযোজিত গণসংখ্যার দিকে তাকিয়ে আপনাকে জাস্ট একটা জিনিস দেখতে হবে। এখান থেকে 15 আছে, 15 মানে এই ঘরে আগে ঘরে শেষে 5, যেহেতু 15 আছে, তাহলে 6 থেকে 15 পর্যন্ত সংখ্যা এই ঘরে আছে, এটা 35 আছে। তার মানে আগেটা 15 শেষে আছে, তার মানে এটা শুরু কর 16 থেকে 35 পর্যন্ত সংখ্যা এখানে আছে। 16 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো 35 আছে। আমার এই মান কত? 30 না? আসলে মধ্যক শ্রেণী কোনটা? এটা সোজা সোজা ছিল, এই দেখেন মধ্যক শ্রেণীটা হবে এখানে আসে। তাহলে দেখেন মধ্যক শ্রেণী যদি এইটাই আসে, আমি এটা বলেছিলাম এর মান অলওয়েজ কি হয়? যে শ্রেণীতে অবস্থিত আছে মানে এর মান হয় অলওয়েজ, এর মান সবসময় সেম বলতে এই যে লোয়েস্ট মানটা বা নিম্ন মানটাই সবসময় এর মান হয়। তার মানে এই না প্রচলিত শ্রেণী এইটা হচ্ছে না, মধ্যক শ্রেণী এইটা হবে, এটা এমন না, এটা মিলে গিয়েছে, মিলে যেতেই পারে। হইলো, তাহলে এখানে এর মান কত? এর মানটা এখানেও কিন্তু 56 আসছে। তাহলে দেখেন আমাকে আগে জানতে হবে প্রচলিত নির্ণয় সূত্রটা কি। প্রচলিত সমান সমান আমরা লিখতে পারি l প্লাস, দেখেন ভুল করেন না কিন্তু, n-2 fc into h/fm। এই মানটা কিন্তু আমাকে জানতে হবে। নতুন কিছু মান আছে, l আর h তো আমরা আগেই জানি, fc আর fm আছে। কিভাবে বের করতে হয় চলুন দেখি। তাহলে l এর মান আগে লিখলাম, এখন কি আছে? n/2 মানটা অলরেডি লিখেছি। এখন নতুন দেখছি fc আর fm। h তো জানি, h সমান সমান আগে কত? 5, ব্যবধান কত? 5, প্রত্যেকটার ক্ষেত্রে তো সেমই থাকবে। নতুন দেখছি আমি fc আর fm। fc আর fm আমি কিভাবে মনে রাখতাম আপনাদেরকে আমি বলি। fc এর ক্ষেত্রে একটা বড় হাতের, fm এর ক্ষেত্রে m না ছোট হাতের হয়। যাই হলো, দেখেন ছোট হাতের বড় হাতের ডাজেন্ট ম্যাটার করবে। fc বলতে কমুলেটিভ গণসংখ্যা বোঝাইছে। fc মানে কমুলেটিভ গণসংখ্যা, অর্থাৎ আর fm বলতে আপনার আমি একটা জিনিস মনে রাখতাম, যখন fm কথাটা আসে m মানে আমি মেইন মনে রাখতাম। মেইন মানে কি? যে শ্রেণীতে মধ্যকটা অবস্থিত ওই শ্রেণীর মেইন গণসংখ্যা কত আসলে বলেন তো? m মানে দেখেন এটা প্রধান গণসংখ্যা না, মেইন গণসংখ্যা না, এইটা আমি n মনে রাখতাম, অর্থাৎ মেইন ধরতাম। আসলে মেইন না, কিন্তু আমি মেইন ধরতাম। কেন ধরতাম? মনে রাখার জন্য। খালি fm এর মানটা আমি কত লিখবো এখানে? 20। আর fc বলতে কি বললাম? কমুলেটিভ গণসংখ্যা c। তাহলে দেখেন এই শ্রেণী যেখানে আপনার মধ্যক অবস্থিত তার আগের শ্রেণীর এটা কি হয়? fc এর মান। তাহলে এটা কি হলো? এটা fm গেল, আর এটা কি হলো? fc। কারণ কি? যেটা হবে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা কিসের মান হবে? fc এর মান হবে। তাহলে fc এর মান কত? 50। এটা কিন্তু fc এর মান চলে গেল। তাহলে এই মানগুলো যদি আপনি এখানে এখন বসান টুক করে, অ্যানসারটা হয়ে যাবে না? তাহলে যদি বসান তাহলে কি হয়? l এর মান কত? 56 প্লাস কি করবেন? n/2 মান কত? একবার 30 লিখতে পারেন, মাইনাস fc এর মান কত? 15 ইনটু h মানে 5, fm এর মান কত? 20। যদি আপনি এখন এই মানটা বসান তাহলে আপনার মধ্যক নির্ণয়টা কি শেষ। কি করবেন? ডাইরেক্টলি ক্যালকুলেটর ইউজ করবেন। এই দেখেন লিখবেন কি? 56 লিখবেন, প্লাস দেবেন, ওখানে ব্র্যাকেটে দেওয়া আছে কত? 30 - 15 দেওয়া আছে, 30 - 15 দেবেন, গুণ উপরে কত আছে? 5 আছে, নিচে কত আছে? 5/20 এমন আছে। ডাইরেক্টলি যদি বসান তাও আপনার অঙ্কটা কি হয়ে যাবে? ডাইরেক্টলি বসালে आंसर চলে এসে দেখেন আমাদের 59.75। তাহলে এই যে 59.75 এসে এইটাই আমাদের কাঙ্ক্ষিত মধ্য।
তাহলে দেখেন আপনাদের এই মধ্যক নির্ণয় বলেন, প্রচুরক বলেন, সংক্ষিপ্ত পদ্ধতি গড় বলেন, এগুলো কিন্তু 4 মার্কের জন্য দেবে। দেখেন কত হয়েছে 59.75। একটা জিনিস মনে রাখবেন, আপনার মানটা ছিল 56 তে 60 এর মধ্যে। এই অ্যানসার যখন দেখবেন 56 তে 60 এর মধ্যে থাকবে না, যে ঘরের মধ্যে অবস্থিত, যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় মনে রাখবেন ভুল হয়েছে, যেহেতু ভিতরে আছে তার মানে এটা কি আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের হয়েছে। তাহলে মধ্যক নির্ণয়টাও কিন্তু আপনাদের এখন শেষ করে দিয়েছি। মধ্যক নির্ণয় যদি কেউ না বুঝতে পারেন তাও কমেন্টে জানাবেন। স্টিল আপনারা যারা যারা দেখছিলেন তারা দেখছেন মন দিয়ে, আরো নতুন কিছু জন ঢুকেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমি যে জিনিসটা দেখাবো, মধ্যক দেখাইছি, প্রচুরক দেখাইছি, গাণিতিক গড় দেখাইছি, পরীক্ষায় কিন্তু এইগুলো আপনাদেরকে কি দেয়। এখন 3টা জিনিস আছে চিত্র সহকারে আছে, অর্থাৎ আয়তলেখ আছে, গণসংখ্যার বহুভুজ আছে এবং কি আছে অজীব রেখা আছে। এই 3টাও আমি এখন দেখাবো। কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি এগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। যাক, অনেকে দেখছে আলহামদুলিল্লাহ, দেখছেন মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের আয়তলেখ, অজীব রেখা এবং যে গণসংখ্যার বহুভুজ আছে এই 3টা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, তাহলে আমি এইগুলো মুছে ফেলি, তেমন কিছু লাগবে না, সূত্র বা কোনো কিছু লাগবে না, জাস্ট কিছু দেওয়া থাকলেই হবে। কি কি লাগবে সেগুলো দেখে আমি সুন্দর করে তুলি, বোর্ডটাই ক্লিন করে ফেলি, নতুন করে আবার তুলছি, এইটা দিয়ে বুঝাবো, সমস্যা নেই। আপনাদেরকে আমি বলেছি একটা বক্সে সবকিছু বুঝাবো যাতে সব সুন্দরভাবে বুঝতে পারেন, আমি সেটাই ঠিক করে দিয়েছি। আর এইটার অ্যানসার কিন্তু আমার কাছে করা নেই আলটিমেটলি, আমি আপনার বই থেকে জাস্ট বক্সটা নিয়েছি, নিয়ে নিজেদের আপনাদের সাথে সাথে করছি। সো কোনো জায়গায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা একটু সংশোধন করে নিন, বোর্ডটা ক্লিন করতে হবে ঠিক করে, না হবে বুঝবে না। এই কলমের কালিটা পাওয়ারফুল, অনেক কষ্টই করা লাগে, কিন্তু আপনারা যে মনোযোগ দেন না কেন জানি না। পরীক্ষার আগে সাজেশন বা আন্দোলনের কোনো কিছু দিলে আপনাদের তো মাথায় কাজ করে না, মনে হয় যে আন্দোলনে পড়ে থাকেন, কিন্তু আন্দোলন তো আপনারা ঘরে করছেন না, আন্দোলন করছেন ফেসবুকে। এইসব আন্দোলন করে লাভ নাই, করেন, টাইম কম আছে, ক্লাসগুলো নিয়মিত দেখেন, সাজেশন দিচ্ছি সেগুলো দেখেন। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছেন, আমরা টোটাল একটা প্রক্সি একটা ফলাফল দিব, আপনারা যতজন দিয়েছেন তাদের মধ্যে থেকে পুরস্কারও করবে ইনশাআল্লাহ, সবগুলো ফলাফল দেখে কাদের ভালো হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যারা প্র্যাকটিক্যাল খাতা লিখাতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, খুবই অল্প এতে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখে দেওয়া হচ্ছে, খুবই অল্প টাকায়। আপনার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হলো, এখন আমি শিখাবো আয়তলেখ। আয়তলেখের জন্য ফার্স্টে আমাকে দেখবেন, ওই যে বললাম একটা বক্স দেওয়া থাকে, একটু আগে যে বক্সটা তুলছিলাম আমরা সেই বক্সটাই নিতে পারি। বক্সটাই ভালো বক্স ছিল, একটা বক্স থেকে বাকিগুলো করাই দিব আপনাদেরকে। কোনটা জানি তুলেছিলাম সেটা তো গেট ফেলেছে, হারিয়ে মনে হয়, এইটাই মেবি 46 থেকে 50 একটা। তাহলে দেখেন পরীক্ষা এই দুটো জিনিস দেওয়া থাকবে, একটা শ্রেণী ব্যক্তি, করার দরকার নেই, যেহেতু চিত্র তো জাস্ট বের করার জন্য যাতে আপনারা বোঝেন, তাই শ্রেণী ব্যক্তির একটা গণসংখ্যা যেভাবে প্রশ্নে দেওয়া থাকবে সেইভাবে লিখছে। অর্থাৎ প্রশ্নে দেখবেন যেমন এদিকে এদিকে দেওয়া থাকে, আড়াআড়ি ভাবে আপনাদেরকে দেওয়া থাকে। আমি তো আপনাদেরকে তো তখন লম্বা লম্বাই দেখাই দিয়েছি, উপর নিচে আর কি। এখন দেখেন এইভাবে যখন থাকবে, ধর হাত দেখাচ্ছি তো এরকম হলো। শুরু কত থেকে ছিল? 46 থেকে, মেবি 46 থেকে 50 দেখেন, 46 থেকে 50, 51 থেকে 56, সরি 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। আমার জানার মতে এই পাঁচটাই মেবি ছিল, 70 পর্যন্তই মনে হয়েছিল, হ্যাঁ 70 পর্যন্তই ছিল। আর ওখানে সংখ্যা তো ছিল 5, 10, 20, 15, 10 মেবি, এই সংখ্যাগুলো কিন্তু দেওয়া ছিল। যদি না বুঝতে পারেন দেখবেন আপনাদের উদাহরণ কি এই বক্সটা দেওয়া আছে, আমি এই বক্স থেকে সবগুলো যেহেতু করেছি, তাহলে আমি এই বক্স থেকে আপনাদেরকে যাবতীয় কিছু শিখিয়ে দেবো। তাহলে দেখেন এর জন্য প্রথমে আমাকে আয়তলেখ আঁকতে হবে। আয়তলেখ আঁকার জন্য আমাকে প্রথমে কি আনতে হবে? গ্রাফ পেপার লাগে। আমাদের গ্রাফ পেপার নাই, তো আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করবো। এরকম গ্রাফ পেপার আপনাদেরকে আঁকাতে হবে। এখন আয়তলেখটা ইউজুয়ালি শহীদ মিনারের মতো হয়, কোন টাইপ অফ এরকম। এখন আয়তলেখ আঁকাতে হলে আমাকে ফার্স্ট একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে আয়তলেখের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে দিতে হবে যদি না দেওয়া থাকে। অবিচ্ছিন্ন জিনিসটা কি দেখেন, এই যে 46টা 50 হয়েছে, এটা 51 থেকে শুরু হয়েছে, তাহলে 50 আর 51 মাঝখানে কোনো সংখ্যা আছে না, সেই সংখ্যাটা নিয়ে দেখেছেন, এই সংখ্যাগুলো আপনাকে নিতে হবে। 46 থেকে এই যে 50 থেকে 51 মধ্যে যে সংখ্যাগুলো আছে এটা আপনাকে মাস্ট নিতেই হবে।
তাহলে এই সংখ্যাগুলো যদি নিতে হয় কি করার নিয়মটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা এদিকে দিকেও করতে পারেন, যাও উপর নিচ প্রথমে যেভাবে দিলাম এইভাবে করলেও হবে, করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখেন আমার মনে হয় ওইভাবে করে দিলে আপনারা ভালো বুঝতেন, তারপরে যেহেতু আমার আঁকাতে হবে জায়গা পাবো না তাই আমি এইভাবে করলাম। আপনারা দেখেন কি করবেন, অবিচ্ছিন্ন সবগুলো দেখাবো যে তিনটা আছে বোর্ডে দেখাচ্ছে, যাদের কাছে ধারণা আয়তলেখ। আয়তলেখের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই যে 45.5 থেকে দেখছি আমরা, তাই না? তাহলে এর আগেও তো কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো বোঝানোর জন্য আমি প্রথমে কি করব, যেমন এই ভাঙা চিহ্ন দ্বারা বুঝাবো। প্রথম যে ঘরটা থাকে এই ঘরটা আমি ভাঙা চিহ্ন দ্বারা বুঝিয়ে দেবো, কারণ এখান থেকে কোনো কিছু শুরু হয়নি। পরবর্তী শুরু হয়েছে কত দেখেন তো, 46 মানে কারণ 45.5 থেকে শুরু হয়নি, তাহলে আমি এই জায়গা থেকে শুরু করবো। এই ঘর বা প্রথম ঘরটা যখন বাদ দিয়ে দেবেন, যদি বইতে দেখায় এই যেমন বড় বড় ঘর থেকে প্রথম ঘরটা বাদ দেবেন, এটাও দেখেন ভাঙা চিহ্ন বুঝিয়েছে। এটা বাদ দিয়ে আমি দেখছি 45.5 আছে, এখানে আমি লিখবো 45.5 লিখবো। এই নিচের এই মানটা আমি কি লিখবো, 45.5 থেকে শুরু, কত দিয়ে শেষ হয়েছে 50.5। তাহলে প্রথম ঘরটা গেল, পরের ঘরে কত লিখবো 50.5। তারপরের ঘরে কত লিখবো দেখেন, এটা 50.5, পরে কত হয়েছে 55.5, তারপরে ঘরে কত হয়েছে 60.5, তারপরে ঘরে কত হয়েছে 65.5, তারপরে ঘরে কত হয়েছে 70.5। এইভাবে কি একটা একটা করে লিখবেন। অনেকে জিজ্ঞেস করেন যেখানে কি এইভাবে লিখতে হবে 45.5 থেকে 50.5 আর 50.5 থেকে 55.5, না লেখার দরকার নেই। শুধু কি করবেন দেখেন, এই প্রথমটাতে শুরু করবেন, পরে সবগুলো দেখেন এই দেখেন পরের সংখ্যাটা নেবেন, প্রথম ঘরটা এইটা লিখবেন, লেখার পরে প্রত্যেকটা কি করবেন শেষের মানটা নিতে থাকবেন। দেখেন এইটা নেবেন, এইটা নেবেন, পরেরটা এইটা, পরেরটা এইটা, তারপরেরটা এইটা, তারপরেরটা এইটা, প্রত্যেকটা মান একটা একটা করে লিখলেই হবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখতে হবে এই 45.5 থেকে 50.5 এর মধ্যে গণসংখ্যা কত আছে, এইদিকে সিরিয়াল অনুযায়ী গুণে নেবেন। মনে করেন এই ধাপে 5 দিলেন, এখানে 10 দিলেন, আচ্ছা আমি দুই ঘর নিই, মনে করেন এই জায়গায় 10 দিলাম, এখানে 20 দিলাম, এখানে 30 দিলাম, এইভাবে আমি দিলাম। একটা ঘর সমান সমান আমি ধরে নিতে পারি, দুই ঘর এক ঘর এটা ডিপেন্ড করে আমি ধরে নেব। এখানে যখন ব্যবধান আমার 5 হয়েছে, আমি একটা ঘর দেখবেন বড় বড় যে দাগগুলো থাকে 5 টাকার ঘর থাকে, এইদিকে 5 টাকার খুব থাকে। তাহলে এইদিকে দেখেন 5 ঘর যে আমি 10 নিয়েছি, তার মানে y অক্ষে এক এক ঘর সমান সমান 2 নিয়েছি, আর x অক্ষে যেহেতু 5 ঘর যাওয়ার পরে আমি 5ই নিয়েছি, 5ই ব্যবধান ছিল, তাহলে আমি এক এক ঘর সমান এক একক নিয়েছি। এখন 45.5 থেকে 50.5 এর মধ্যে কোন সংখ্যা কত বলেন তো 5 না, তাহলে আমি 5 পর্যন্ত যাব। আলটিমেটলি কি করব দেখেন, এই 45.5 থেকে 50.5 এর মধ্যে 5 বলতে কি, এটা যদি 10 হয় 5 মানে কি মাঝখানে কোনো কিছু একটা এইভাবে নিয়ে একটা টেন দেবো, শেষ। আর 45.5 থেকে 50.5 এর মধ্যে আসলে কয়টা আছে আমাকে কিন্তু সেটা হয়ে গেছে। এখন 50.5 থেকে 55.5 এই ঘরে কত আছে বলেন তো 10 আছে। 10 কোন জায়গায় ছিল, এই ঘর সোজাসুজি দেখবে দেখেন এই জায়গায় 10, তাহলে এখান থেকে শুরু করে আমি কি করব এভাবে টেনে দেব। আপনি যদি এই কাজটা না করতে দেখেন, এখানে 45 লিখতে দেখেন 50, আবার 51 মানে কি 50 এর 51 মাঝখানে এমন ফাঁকা হয়ে যেত না, তখন তো করা যায় না, তাই না? তাহলে 55.5 থেকে 60.5 এর মধ্যে এখন কত আছে 20 আছে। 20 মানে কোনটা, এই ঘরটা, এই এত দূর দেখছি, তাহলে এখান থেকে আমি কি করব এইভাবে টেনে নেব। পরে দেখছি 60.5 থেকে 65.5 কত আছে 15, 15 মানে কি মিডলে একটা ঘর হবে, তাই মিডলে ঘর কোনটা নিলাম। পরে কত আছে 10 আছে, 10 মানে ঠিক আলটিমেটলি সমান হবে, ওয়ান টাইপ অফ শহীদ মিনারের টাইপে হয়ে গেছে। তাহলে এইটা যদি আপনি করে দিতে পারেন আপনি পুরো নাম্বার পাবেন। তবে হ্যাঁ লিখে দিতে হবে, আপনি লিখবেন সব কাগজের x অক্ষে শ্রেণী ব্যক্তি, y অক্ষে কি লিখলেন ঘন সংখ্যা বসালাম, x অক্ষে প্রতি ঘরের দৈর্ঘ্যকে কি এক এক ঘর যে এক একক নিয়েছি, আর y অক্ষে এক এক ঘরকে কয় একক নিয়েছি, দিয়েছি 5 ঘর, লিখেছে 10, তার মানে কি ডাবল নিয়েছি, অর্থাৎ এক ঘরকে 2 একক ধরে ঘন সংখ্যার আয়তলেখ আঁকা হলো। যদি করতে পারেন তাহলে 4.5 পাবেনই পাবেন। আর একটা জিনিস মিলিয়ে রেখেন, দুটোর মধ্যে একটা আয়তলেখ আপনাকে দেবেই। ওকে, তাহলে আয়তলেখ নির্ণয় কিন্তু শেষ। ওকে, আয়তলেখ শেষ। এখন আমি দেখাবো আপনাদেরকে গণসংখ্যার বহুভুজ। বহুভুজ ওয়ান্স টাইপ অফ এরকমই, জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, বহুভুজের ক্ষেত্রে লাগে আছে শ্রেণী মধ্যমান। কি লাগে? শ্রেণী মধ্যমান থাকে, এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, শ্রেণী মধ্যমান। তাহলে আমি কি করব, এটা কেটে দিব, যেহেতু গণসংখ্যা বহুভুজ করবে এটা রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমাকে কি করতে হবে, শ্রেণী মধ্যমান আকারে আমাকে বের করে করে দেখতে হবে। ওকে, তাহলে দেখেন এই যে গণসংখ্যার বহুভুজের ক্ষেত্রে আমি কি বললাম, আপনার কোনটা লাগবে জানি বলে দিয়েছি, শ্রেণী মধ্যমান লাগবে। তাহলে শ্রেণীর মধ্যমানটা আমি বের করছিলাম, মনে আছে? আগেও মনে করা ছিল, ওই যে তখন যখন করিলাম মধ্যমানটা কি ছিল, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো যোগ বলতে কি 46 তে 50 যোগ করেন, করে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত আসলে 48, 53, 58। গণসংখ্যার আয়তলেখেও পুরো মিডিল
পয়েন্ট করে দিলে শ্রেণীর মধ্যমানটা পাই। কিন্তু এইভাবে না করে আপনারা কি করবেন, এই যে শ্রেণীর মধ্যমান ধরে ধরে আপনারা গণসংখ্যার বহুভুজ আঁকার চেষ্টা করবেন। গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে সবচেয়ে এই নিয়মটাই পারফেক্ট নিয়ম, যে মধ্যমান বের করে করে যেগুলো করতে হয় এইভাবে বসাতে হয় আপনাকে। ওকে, যাই হোক, শ্রেণীর মধ্যমানের ক্ষেত্রে দেখেন প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, ওকে আমি দেখছি শ্রেণীর মধ্যমান এখানে 48 হয়েছে, 53 হয়েছে, 58 হয়েছে, 63 হয়েছে, 68 হয়েছে, প্রত্যেকটা 5 করে ডিফারেন্স চলে গেছে। এখন কি করবেন, ইফেক্টর সবগুলো সুন্দরভাবে এইভাবে টেনে নেবেন। এটা কি x অক্ষ, এটা 0 শুরু, এটা আছে y অক্ষ। শ্রেণী ব্যক্তিতে বসাতে হবে। আগের বার বসাইছিলাম কি শ্রেণী ব্যবধান বসাইছিলাম, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো বসাইছিলাম। কিন্তু গণসংখ্যা যখন বহুভুজ করবেন কি করছে, এখন বহুভুজ, তাই না? বহুভুজ, এই বহুভুজ যখন আপনি করবেন তখন আপনার ক্ষেত্রে কি করা লাগবে, একটা জিনিস এইদিকে শ্রেণীর মধ্যমান বসা যাবে। প্রথমে দিকে বসানোর জন্য আমি কি এমন ভাঙা চিহ্ন দেবো, প্রথমে শেষ শুরু কত থেকে 48 থেকে না, তাহলে দেখেন এখান থেকে লিখতে পারেন 48, বা একটা কাজ করা যেতে পারে, সবচেয়ে বেস্ট আমি যে জিনিসটা মনে করি যদি আপনি করেন তাহলে একদম এখান থেকে স্টার্ট করতে পারবেন। কেন, দেখেন এই ঘরের মধ্যে গণসংখ্যা শুরু কত বলেন তো, 5 শুরু না? কিন্তু আমি এটা করবো না, না করে করবো কি 48 এর যেহেতু 5 কে শুরু, 48 এর আগের ঘরটা কত হতে পারে বলেন তো? 48 এর আগে যদি 5 ঘর কমিয়ে দিতেন তাহলে কত হতো, 43 হতো না? আর এইদিকে যেহেতু 5 ঘর কমালেন তাহলে এইদিকে 5 ঘর যদি বাড়িয়ে দিতেন তাহলে কিন্তু হতো। আচ্ছা আপনার দরকার নেই, এটা প্যারা লাগতে পারে, আপনি 48 এর ধরে এটা কত হলো 48, পরে কত আছে পরের ঘরে 53, 58, 63, 68, প্রত্যেকটা মান দেখেন এই প্রত্যেকটা ঘরে কিন্তু আপনি কি করেছেন, বসিয়ে দিয়েছেন, তাই না? এখন আমি কি করব, জাস্ট এদিকে লিখে নিয়ে জানাবো, যেমন লিখলেন 10, 20, 30, সেম টু সেম, শুধু এখানে শ্রেণীর মধ্যমান বসাবেন। 48 থেকে 53 এর মধ্যে যখন আপনি করতে যাবেন 48 নম্বর ঘরে যে দেখবেন কত আছে, এই 48 দিলেন না, এই ঘরে কত আছে প্রথমে সেই ঘরে সোজাসুজি সেটা বসাবেন। 48 দেখছেন 5 আছে, তাহলে এই ঘরে সোজাসুজি মনে করেন 5 নম্বর ঘরে একটা টিক দিয়ে দেন। এবার এমন কিন্তু দাগ টানাই থাকে, এটা দেখবেন এমন এমন দাগ টানানো। 53 নম্বর ঘরে কত আছে, 10 আছে, 10 মানে এই জায়গায় একটা গোল দিয়ে দেন, 10 এর সোজাসুজি 10 এর পরবর্তীতে আমি কত দেখছি 20 আছে, 20 মানে কত, এত দূর। পরে আবার কত আছে 15, 15 বলতে মনে করেন আমি এখানে আছে, আর 10 মানে এখানে আছে। আর লাস্ট আপনার কাজ যখন বিন্দুগুলো বসিয়ে ফেললেন কি করতে হবে, দেখেন প্রত্যেকটা মান এইভাবে আপনাকে যোগ করে দিতে হবে। এইভাবে যদি যোগ করে দিতে পারেন তাহলে আপনার কি কাঙ্ক্ষিত অ্যানসারটা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা মিস্টেক দিয়েছে, 53, 58, 63, 68, দুটো বসাইছে, তিনটে বসাইছে, চারটে বসাইছে, 5টা। কোন জিনিসটা মিস গিয়েছে দেখেন তো, এটা কিন্তু মিলেনি। 63 তে শেষ হয়ে গেছে, হবে কত 68 তে শেষ হবে না, খালি এরকমটা হবে না। ফার্স্টে আমাকে দেখতে হবে 48 থেকে কিসের মধ্যে, 53 এর মধ্যে। আমি বলছিলাম যদি এক ঘরে করে কমায় নেন আপনার জন্য সবচেয়ে কি হতো, বেস্ট পলিসি হতো। যদি কমিয়ে না নেন তার ক্ষেত্রেও কিন্তু আপনার কি এইভাবে করলেও হবে। এখন কথা হচ্ছে আমাকে কেন এক ঘর কম হলো, দেখেন 48 এর দিকে যদি আমি প্রথমে একটা বসাই, পরে এখানে একটা বসাবো, তিনটে বসাবো, চারটে বসাবো, 5টা, এক জায়গায় মানে দুটো বসে ফেলিলাম। দেখেন আবার বসাই, 48 এর ঘরে কত আছে, 5 আছে, 5 মানে কি এই জায়গায় বসাবেন। 53, 53 বলতে কি 53 মধ্যে কত আছে, 10 আছে, 10 মানে কি এই জায়গায় বসাবো। 58, 58 মধ্যে কত আছে, 20 আছে, এই এক জায়গায় ডাবল বসিয়ে ফেললাম, 20, 20 এ বসাবো। 63 কত আছে, 15 আছে, 15 মানে কি এই জায়গায় বসাবো। পরে আবার কত আছে, 10 আছে, 10 মানে কি এই জায়গাটায় বসাবো, এই দেখেন 10। তাহলে আবার সবগুলো মান যোগ করেন, যদি যোগ করে দেন কাঙ্ক্ষিত যে মানটা আসলে এটা আমার বেরিয়ে গেল কি গণসংখ্যার বহুভুজ। গণসংখ্যার বহুভুজ যেটা অনেকে বলে আমার লাগিয়ে দিতে, লাগিয়ে দিলেও হয়, না দিলেও হয়, এদিকে নামিয়ে দিলেও হবে, না দিলেও হবে। আর যদি নামিয়ে দিতেছেন একটা কাজ করতে পারেন, এই যে ভাঙা চিহ্নটা একটু কম দিয়ে কি করতে পারেন, এর সাথে লাগিয়ে দিতে পারেন, আর এটা পরবর্তী ঘর এদিকের সাথে লাগাই দিতে পারেন, লাগাই না দিলেও হবে। এই ক্ষেত্রে লিখে দেবেন সবকগুজের x অক্ষে শুধু লিখবেন শ্রেণীর মধ্যমান, y অক্ষে গণসংখ্যা ধরেছি, x অক্ষে একটা একক নিয়েছি, y অক্ষে এক ঘরের সমান 2 একক নিয়েছি, এই কথাটা লিখলেই হবে। আশা করি গণসংখ্যার বহুভুজটা বুঝেছেন। এরপর আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমাকে বলবে যে অজীব রেখা নির্ণয় করো, বা সরি নির্ণয় করো না, অজীব রেখা করো। অজীব রেখাটা আমি কিভাবে করবো সেটাই আমি দেখাবো। এখন বাকি আছে আমাদের অজীব রেখা। অজীব রেখা করলে কিন্তু এই অধ্যায় যাবতীয় কিছু কিন্তু আমাদের শেষ হয়ে যাবে পুরো। আপনারা যারা মন দিয়ে যে ক্লাসটা দেখেছেন আশা করি আপনারা বাকি যেগুলো করাইছি সবগুলো ইনশাআল্লাহ পারবেন। অজীব রেখার জন্য আমার এতে এগুলো প্রয়োজন নেই আর, তাই না? যেগুলো লাগবে না সেগুলো আমি ক্যারি করি। শ্রেণী মধ্যমান তো আমার লাগছে না অজীব রেখার জন্য, কোনো কিছু মানে কিন্তু লাগছে না। এখন আমাকে একটা জিনিস করতে হবে, যখন অজীব রেখা করবেন মনে রাখবেন এখানে আমাকে করে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যার মান বের করে নিতে হবে। কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার মানটা বের করে নিতে হবে। আপনি কিন্তু একটা কাজ করে নিয়েছেন, অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো বের করে নিয়েছেন, তাই না? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা যদি বের করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যা, অনেকে প্রশ্ন করতে পারেন এইদিকে দিক তুললে কি হবে না? হ্যাঁ হবে, আমার ভুল সলভ করার জন্য আমি এদিকে দেখাচ্ছি।
নাহলে আপনারা বুঝবেন না। ক্রমযুক্ত গণসংখ্যা তাহলে প্রথমে এখানে 5 আমরা প্রথমে কিন্তু করিলাম, প্রথমটার সাথে পরেরটা যোগ করতে হবে, তাহলে 5 যোগ এখানে 5 আছে, এর 10 যোগ করলে কত 15, এই 15 এর সাথে 20 যোগ করেন তাহলে কত হয় 35, এই 35 এর সাথে 15 যোগ করেন 50, 50 এর সাথে 10 যোগ করলে 60, সবগুলো গুণিয়ে আর এইগুলো যোগ করে দেখবেন যে সেম হয় কিনা এই লাস্ট সংখ্যার সাথে, হইলে তার মানে আপনার হয়েছে। এবার কি করবেন দেখেন, গণসংখ্যার বহুভুজ মানে অজীব রেখা মানে সবসময় উপরে ওঠে, এটা মাথায় রেখে। তাহলে যখন আমি অজীব রেখা করব, আমার এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আই ডোন্ট নো। আচ্ছা দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। অজীব রেখা আঁকতে হলে আপনাকে কি করতে হবে, সব সময় উচ্চ মানগুলো নেওয়া লাগবে। কোন মানগুলো নিতে হবে? উচ্চ মানগুলো আপনাকে নিয়ে করতে হবে। উচ্চ মান বলতে দেখেন প্রথমের দিকে একটু দেন, ভাঙা চিহ্ন দেন এরকম। যেহেতু আপনারা শুরু করবেন দেখেন এই 45.5টা এখানে লিখবেন, যেখানে আমি যেখানে টিক মারা দেখেছেন, প্রথমটাই শুরু মনে রাখবেন লো মান থেকে শুরু করে প্রত্যেকটা হাই মানগুলো আপনাকে ধরতে হবে। তাহলে প্রথমে কত আছে বলেন তো? 45.5 আছে না? এই 45.5টা আপনি প্রথমে লিখবেন। পরে কত আছে দেখেন 50.5, তাহলে 50.5 দিবেন। পরে কত আছে 55.5, তাহলে 55.5 দিবেন। পরে কত দেখছি আমি 60.5, 60.5 দিবেন। পরে কত আছে 65.5, 65.5 দিবেন। 70.5, 70.5 লিখবেন। এই x অক্ষ, এই y অক্ষ, এই 0 থেকে শুরু। এদিক যদি লেখেন 10, এইগুলো একটু বড় বড় করে লিখতে হবে, কারণ আমার মেইন সংখ্যা 60 পর্যন্ত গিয়েছে। তাহলে এইটা সমান আমি 20 লিখলাম, এখানে 40, এখানে 60, এখানে 80, এইভাবে। ওকে, যাই হলো। এখন কথা হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে আমি বসানো তো বুঝলাম, নিম্নমান থেকে শুরু করে প্রত্যেকটা দেখেন উচ্চ মানগুলো বসাবো। কেন নিম্নমানটা কেন ধরেছি? নিম্নমানটা নেওয়ার একটা কারণ আছে, লজিক হচ্ছে একটাই, যেহেতু এই নিম্নমানে কিন্তু কোনো সংখ্যা নাই, সবগুলো উচ্চ মানের ক্ষেত্রে আমি বসাবো। নিম্নমানটা যাতে আমি লাগিয়ে দিতে পারি, এই জায়গা থেকে উঠতে পারি, কারণ আমি বললাম কি নিচের থেকে উপরে উঠবে। তাহলে যেহেতু এই 45-এর দিকে কি হবে, এমন মনটা উঠবে, কিসের উপর ডিপেন্ড করবে? যে 50.5 এর সংখ্যা কত আছে, এটা কিন্তু 50.5 এর ঘর, প্রত্যেকটা উচ্চ মানগুলোই নেব। যেহেতু আমি না লাগিয়ে দিতে চাই, তাই উচ্চ মানগুলো ধরতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি 45.5 লিখবো না, প্রথম মানটা লিখবো না, তাহলে একটা কাজ করতে পারেন, মনে রাখবেন অজীব রেখা মানে শুধু উপরের মানগুলো লাগে। কোন মান? এটা উপরের মান 50.5, 55.5, 60.5, 65.5, 70.5। তাহলে কি করবেন দেখেন, এই ভাঙা চিহ্ন যেটা আছে না, এইটা মনে করেন যে অর্ধেক দিবেন। এরকম অর্ধেক ভাঙা চিহ্ন দিলেন। সাপোজ যদি অর্ধেক ভাঙা চিহ্ন দেন, আপনাদের একটা লাভ আছে, অর্ধেক ভাঙা চিহ্ন দিলে এই জায়গা থেকে তুলতে পারবেন। এই দেখেন এই ঘরটা মনে করেন এই জায়গায় শেষ নেই, অর্ধেক পর্যন্ত দিলেন। এটা মনে করেন এখানে আপনি শুরু করেছেন কত 50.5 আছে। একটা কাজ করবেন, এই অর্ধেকের এই জায়গা থেকে কেমন তোলা যায়, তাহলে দেখেন 50.5 এ আলটিমেটলি গণসংখ্যা কত আছে? 5 আছে না? 5 মানে সাপোজ মনে করেন এই ঘর, তাহলে এই জায়গা থেকে আপনি এমন তুলতে পারেন। এই যে 5 এখানে দিলাম। পরে বলছে 55.5, 55 মানে কত আছে? 15, 15 বলতে মনে করেন আমি ঘরটা এই জায়গায়, তাহলে এখান থেকে এইভাবে তুলবেন। এবার দেখেন 60.5, 60.5 এ যদি দেখছি 35, 35 মানে কোন জায়গায়? এই জায়গায়, আমি এখানে বসালাম। এবার দেখেন পরে কত আছে 50, 50 বলতে এখানে কোথায় যাই? আলটিমেটলি মনে করে যাবে এই জায়গায় যাই, তাহলে এখান থেকে আরাম দিলাম। পরে দেখছি যে কত আছে, দেখেন প্রত্যেকটার উপরের মানগুলো নিয়ে নিয়ে কিন্তু আপনাকে বসাতে হবে। আমরা মানে আবার কম বসিয়ে ফেলেছি, এই জন্য কিন্তু ঘরগুলো মিলবে না। যদি না মিলে তখন কিন্তু প্যারাই করবেন। কিভাবে বসাবেন দেখেন, প্রথমে দেখবেন 50.5 মানে কত? 5 না? তাহলে ই সোজাসুজি আপনাকে বসাতে হবে 5, এর সোজাসুজি 5 বসালেন। 55.5 এই ঘরে কত আছে? 15, ই সোজাসুজি আপনাকে বসাতে হবে 15, এই জায়গায় 15 বসালেন। 60.5, 60.5 বলতে আলটিমেটলি কোনটা? এটা, তাই না? 60.5 দেখতে 60.5 এ কত আছে? 35, ই সোজাসুজি বসালেন মনে করেন 35। আর 65.5 তার মানে কি উচ্চ ঘরটা দেখতে হবে 50, 50 মানে কোন জায়গায়? সাপোজ এই জায়গাটা বসালাম। পরে 70.5, 70.5 এ কত আছে? 60, 60 মানে এখানে। এবার কি করতে হবে দেখেন, প্রত্যেকটা মান এভাবে যোগ করতে হবে। এই দেখেন মনে রাখতে হবে অজীব রেখার বহুভুজের পার্থক্য, এইগুলো কিন্তু অলওয়েজ উপরে ওঠে, এর নিচে নামে না। আর এইটা যেহেতু আমি বললাম আপনি নিচে এটা লিখবেন না, যদি লিখতেন এই ঘরটা লিখলেও হতো, এই জায়গায় লিখে এই জায়গায় লাগিয়ে দিতেন। আর যদি না লেখেন এই ভাঙা ঘরটা অর্ধেক দেবেন, দিয়ে এই সাথে আমার নাই দিয়ে লাগিয়ে দেবেন। যদি এইভাবে দিতে পারেন, প্রত্যেকটা মান লিখতে পারেন, তাহলে 4 পাবেন। লিখে দিতে হবে x অক্ষ বরাবর কি বসালেন? শ্রেণী উচ্চ সীমা, আর y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়েছেন। x অক্ষের এক এক ঘরের দৈর্ঘ্যকে এক এককে ধরেছেন, আর y অক্ষে যখন গিয়েছেন দেখেন 5 ঘর মানে 5 হয়, কিন্তু লিখেছেন 20। এগুলো কিন্তু বেশি বেশি লাগবে। তার মানে কি 5 ঘর যে 5 লিখার কথা ছিল 20 লিখেছেন। এক এক ঘরকে তার মানে আপনি 4 একক করতে ধরেছেন, 4, 8, 12, 16, 20। তাহলে y অক্ষে এক এক ঘরের দৈর্ঘ্যকে 4 একক ধরে গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। তাহলে এই জিনিসগুলো যদি আপনি পারেন, অর্থাৎ আলটিমেটলি আমি কি বলে দিয়েছি দেখেন, আপনি গণসংখ্যা নির্ণয় করতে পারেন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণসংখ্যা পারেন, প্রচুরক পারেন, মধ্যক পারেন, আর আঁকানোর ক্ষেত্রে যে 3টা আছে অর্থাৎ আয়তলেখ পারেন, তারপরে অজীব রেখা পারেন, গণসংখ্যার বহুভুজ পারেন, সবগুলো পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই অর্থে 25 নাম্বারকেও ঠেকাতে পারবে না।
ইয়ের ক্ষেত্রেও কিন্তু দেবে। হ্যাঁ, একটা জিনিস দেয়, ভুলে দেয়, শ্রেণী বিভক্তের ঘনসংখ্যা আছে, ভুলে দিল প্রচলিত শ্রেণীর মধ্যমান কত। প্রচলিত শ্রেণীর মানে সবচেয়ে বড় যে এটির মধ্যমানটা করতে হবে, প্রচলিত শ্রেণীর নিম্ন সীমা কত এমন বলতে পারে। এই ধরনের গুলো কিন্তু থাকে। আগেও বলে দিয়ে, আগেও সাজেশন দিলাম ফার্স্টে, এখন সাজেশনটা দিই। এই তিনটা বোর্ড সলভ করলেই হবে। ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, সিলেট বোর্ড 23, এই তিনটা বোর্ড যদি আপনি সলভ করতে পারেন তাহলে দেখবেন অল ডান, সব ধরনের টাইপ শেষ। এই তিনটা বোর্ড করে যান, 2 সেট ইনশাআল্লাহ কমন, একদম সেম টু সেম টাইপ কমন পাবেন। সেম মানে সেম টাইপই পাবেন, খ গ একদম সেম থাকবে 100%। ক নম্বরের ক্ষেত্রে আরো বোর্ডগুলো প্র্যাকটিস করতে পারেন, 24 বা 23 সালে এগুলো প্র্যাকটিস করবেন। এই যে অধ্যায়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে, বুঝেননি, তাহলে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে ক্লাস করেছেন মন দিয়ে, আপনাদের ক্লাসটা আশা করে আজকে বৃথা যায়নি। আবারও বলে দিচ্ছি, আপনাদের যদি কারো খাতা লেখা হয়নি, প্র্যাকটিক্যাল যদি না লেখা হয়ে থাকে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই অল্প টাকার বিনিময়ে সুন্দর হাতে লেখা, বেস্ট হাতে লেখা দিয়ে আপনারা পাবেন। হাতে লেখা স্যাম্পল দেখে নিতে পারবেন। অলরেডি পেজে না স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, পেজেও দেওয়া হবে, আপনারা এই কাজটা করতে পারেন। সকালে ভালো থাকবেন। পরিসংখ্যান ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য খুবই ধন্যবাদ। প্রায় 1 ঘন্টা 5 মিনিট মেবি ক্লাসটা নিয়েছি। আপনারা যারা দেখতে পারেননি, এই ক্লাসগুলো দেখে নিন, প্রিভিয়াসের সব রেকর্ড থাকবে। সকালে ভালো থাকুন, এডুকেশনের সাথে থাকুন। সম্পূর্ণ সিলেবাস 1 টাকাও লাগবে, সম্পূর্ণ সাজেশন 1 টাকাও লাগবে না, ফ্রিতে পেতে এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন, পেজেও দেওয়া হয়, সাথে থাকুন। বাকি যে রেজাল্টগুলো দেওয়া হয়নি এগুলো দেওয়া হবে। যারা এতদিন পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে ভালো দেখে যারা সব প্রত্যেকদিন রেসপন্স ভালো করেছেন তারা ইনশাআল্লাহ পুরস্কার পাবেন। সব মিলে আমাদের ধারণা করা হচ্ছে যতগুলো এক্সাম নিয়েছি প্রায় 2000 জন মানুষের উপরে মেবি আপনারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন, নতুন নতুন মানুষ। আলহামদুলিল্লাহ, সকালে ভালো হোক, সুস্বাস্থ্য কামনা করে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে এডুকেশনের সাথে থাকুন, আপনাদের ফ্রেন্ডদেরকে এডুকেশনে জয়েন করেন। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ক্লাস শেষ, এখন আর জয়েন করেন না। সকালে ভালো থাকবেন।